সময়টা তীব্র প্রতিযোগিতার, আর এই প্রতিযোগিতার তীব্রতায় স্বাভাবিকতা ভারসাম্য হারাচ্ছে, নৈতিকতা ছিটকে পড়ছে। সেবা বলে আর কোনো কিছু থাকছে না, সব কিছুই ঢুকে যাচ্ছে বাণিজ্যের মোড়কে, এমনকি মহান পেশা শিক্ষকতা পর্যন্ত। ফলে ক্লাসরুম হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকতার জায়গা, আর শিক্ষকদের বাসা হয়ে যাচ্ছে ক্লাসরুম। তালাশের এবারের পর্বে কোচিং নামের শিক্ষা বাণিজ্যের অলিগলিতে অনুসন্ধানী চোখ রাখবে তালাশ টিম। শিক্ষায় যদি একটি জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ডের কারিগর। একটা দেশের শিক্ষার হার হয়তো এই কারণেই গুরুত্বপূর্ণ যে সেটা ওই দেশের আধুনিকতা, জ্ঞান বিজ্ঞান আর সৃষ্টিশীলতা সম্পর্কে একটা সার্বিক ধারণা দেয়। একজন ভালো শিক্ষক একটি জাতিকে যে সেবা দেন তার তুলনা হয়তো অন্য কোনো কিছুর সাথেই করে ওঠা সম্ভব নয়। বাংলাদেশের প্রায় 16,000 গ্রামে এখনো শিক্ষার আলো প্রবেশ করেনি, এমনকি বেসরকারি উদ্যোগও নেই। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 82,218, ছাত্রছাত্রী 1,64,00,000, শিক্ষক 3,65,925 জন, অর্থাৎ গড়ে 44 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র একজন। মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের এই অনুপাত আরও ভয়াবহ। সেখানে গড়ে প্রায় 150 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র একজন। আর এই হিসেবের ব্যবধান থেকেই বিপত্তির শুরু। অভিযোগ আছে 90% বিদ্যালয়ে পুরো সিলেবাস শ্রেণীকক্ষে শেষ হয় না, তাই শিক্ষা চলে যাচ্ছে ক্লাসের বাইরে। সেখানে চলছে কোচিং নামের শিক্ষা বাণিজ্য। শিক্ষক শিক্ষক হবেন, গুরু হবেন, সেখানে টাকা পয়সা লেনদেন দিয়ে এবং ক্লাসরুমের বাইরে সেই বাড়তি পয়সার বিনিময়ে পড়াশোনা, এটা সাংঘাতিক বড় ধরনের দুর্নীতি। এই মহান পেশার কিছু মানুষের মহত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দিয়ে কোচিং বাণিজ্য যখন সামনে চলে এসেছে, তখন আমরা একটু পেছন ফিরে দেখতে চাই। আমরা একটি পরিবারের 3টি প্রজন্মকে পেয়েছি। শিক্ষা অর্জন নিয়ে সেই 3 প্রজন্মের প্রত্যেকেরই আছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন গল্প, আর এসবের মধ্যে দিয়েই শিক্ষাদান বা গ্রহণের ধাপে ধাপে পরিবর্তনের বিষয়টি সামনে চলে এসেছে। ময়মনসিংহ শহরের নতুন বাজারের কাছে এই বাড়িতেই থাকেন প্রায় 80 বছর বয়সী আব্দুল আজিজ তালুকদার। প্রায় 40 বছর শিক্ষকতা করেছেন। বাড়ির অন্য ঘরে আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম পাবলু, তিনিও একজন কলেজ শিক্ষক, পরীক্ষার খাতা দেখছিলেন। আরেক ঘরে আব্দুল আজিজের 2 নাতি ক্লাসের পড়াশোনায় ব্যস্ত, বড় নাতি 10ম শ্রেণীর ছাত্র। আব্দুল আজিজ ম্যাট্রিকুলেশন পাশ করেছেন 1950 সালে। বলছিলেন তার শিক্ষকদের গল্প। লেখাপড়া ক্লাসের যদি আমরা না শিখে গেছি, তাহলে শিক্ষকরা শাস্তিও দিছে, এরপরে আরেকটা ডিটেইন করত। ছুটির পরে পড়াটা শিখিয়া তারপরে পড়া দেওয়া যাইতে হবে, কারণ ঘটনায় মনে করছে 2-1 দিন, যেমন শীতের দিন ছুটো নাই, তখন তো আর ইলেকট্রিসিটি নাই, হারি গেঞ্জা নাইয়া স্যারেরা পড়াটা নিয়ে তারপরে ছাড়ছে। আব্দুল আজিজের ছেলে এসএসসি পাশ করেছেন আরও 28 বছর পর। তার গল্প থেকেই পরিবর্তনের আঁচ পাওয়া যায়। প্রাইভেট পড়তেই হবে বা এরকম খুব একটা টেন্ডেন্সি ছিল না। মোটামুটি ক্লাসে স্যারদের কাছে মোটামুটি যা পাইতাম ওইটা দিয়ে কভার করে নেওয়ার মতো অবস্থা ছিল। তারপরে উপলব্ধি হয় নাই, পরবর্তী সময়ে আমি বুঝতে পারলাম যে আমি যদি হয়তো বা প্রাইভেট পড়তাম, স্যারদের আরেকটু সহযোগিতা হয়তো বা পাইতাম বা রেজাল্টটা হয়তো আরেকটু ভালো হতো। কেন এরকম মনে হয়েছে? এরকম মনে হয়েছে, আমি অপ্রিয় হলেও সত্য কথা, যেটা আমি দেখা গেছে যে থিওরিতে আমি যে মার্কস পাইছি, প্র্যাকটিক্যালে আমি অত্যন্ত কম নাম্বার পেয়েছি, ডিউ টু ওই স্যারদের সাথে কমিউনিকেশন না থাকার কারণে। রফিকুল ইসলাম পাবলু পর্যন্ত টিকে যেতে পেরেছেন, কিন্তু তার ছেলে যোজন একাধিক শিক্ষকের কাছে কোচিং না করলে প্রতিযোগিতায় টিকে থাকার কথা চিন্তাই করতে পারে না। আমি 5 জনের কাছে পড়ি, তো ফিজিক্স কেমিস্ট্রি পড়ি, তারপরে ইংলিশ, তারপরে বাংলা সমাজ, এসব তো পড়তেই হচ্ছে, কারণ সবার সাথে টিকতে হলে তো পড়তেই হবে। কি মনে হয় যদি টিউশনি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি সবাই ফেল করবে? ফেল করবে না, পাশে হাতটা কমে আসবে।
প্রায় অর্ধেক হয়ে যেতে যারা পারে। পাস করবে তাদের কোয়ালিটিটা আসলে কেমন? বেস্ট কোয়ালিটি হবে একদম। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে বদলে যাচ্ছে অনেক কিছু, শিক্ষাও। দাদা শিক্ষক ছিলেন, বাবা মা দুজনই শিক্ষক, তাহলে ছেলেকে কেন 5 জন শিক্ষকের কাছে যেতে হয়? সে প্রশ্ন আপনারাও করতে পারেন, আমরাও করেছিলাম, কিন্তু তার উত্তরে যা বেরিয়ে আসতে পারতো তা আসেনি, কারণ ছেলেটির সামনে পরীক্ষা। এমন অবস্থায় শিক্ষকের চক্ষুশূল হতে কে চাইবে বলেন? কোচিং ব্যাধি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এখন নাকি অনেক শিক্ষক নৈতিক মূল্যবোধ ছুঁড়ে ফেলে শ্রেণীকক্ষেই নিজের প্রচারণা চালান, পরীক্ষায় নম্বর কম দেন, অঙ্ক ঠিক হলেও নম্বর কেটে নেন, শ্রেণীকক্ষে ভালো না বুঝিয়ে তড়িঘড়ি পাঠ শেষ করে দেন। বাধ্য হয়েই ওইসব শিক্ষকদের কাছে টাকা দিয়ে পড়তে যায় ছাত্রছাত্রীরা। পরীক্ষার ফলাফলের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়াই যেহেতু মূল কথা, তাই বিদ্যালয়ে উপস্থিত থাকার চেয়েও কোচিংয়ে মনোযোগী হওয়াটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের কাছে। এক সপ্তাহে দাগাই দিলেই বাচ্চারা কান্নাকাটি করে বাসায় এসে বলে, আব্বু আমি এত তাড়াতাড়ি কীভাবে এটা মুখস্থ করবো। কিন্তু যারা কোচিং করে তারা আগে থেকে এগুলো মুখস্থ করে। এ ধরনের চক্রান্তরা করে, যাতে করে বাধ্য হয়ে তাদেরকে কোচিং দিতে আমরা খুঁজে খুঁজে বেড়াই যে টিচাররা কোথায় থাকে, কোন বাসায় থাকে, শান্তিনগর না শান্তিবাগ। কোচিং বাণিজ্য এতটাই চরমে চলে গেছে যে একজন অভিভাবক বাধ্য হয়ে কোচিং বাণিজ্য প্রতিরোধে উচ্চ আদালতে অভিযোগ দায়ের করেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে চলতি বছরের জুনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য নীতিমালা 2012 ঘোষণা করে সরকার। এই নীতিমালায় বলা হয়েছে কোনো শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। আর কোনো শিক্ষক যদি বিজ্ঞাপন, ফেস্টুন, ব্যানার কিংবা অন্য কোনো প্রচারণার মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিক্ষার্থী পড়ায়, তবে তা কোচিং বাণিজ্যের আওতায় পড়বে। স্কুলে ওনারা অ্যাটেন্ড করেন শুধু ছাত্র ভাগাইয়া নেওয়ার জন্য। বলা হয় ব্ল্যাকবোর্ডে তাদের নাম, রোল নাম্বার, টেলিফোন নাম্বার লিখে দেয় যে তোমার বাবা মাকে আমাদের সাথে যোগাযোগ করতে বলো, তুমি তো লেখাপড়া করো না। বাবা মা যোগাযোগ করলে তবে আপনার বাচ্চা তো লেখাপড়া মোটেই করে না, অতএব বাচ্চাকে কোচিংয়ে দেন। একটি সন্তান যখন জন্ম নিল ঠিক তখন থেকেই হয়তো তার জন্য প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করতে থাকে তার বাবা মা। আর শিশুটি যখন একটু একটু করে বড় হতে থাকে, আসলে সে একটু একটু করে প্রতিযোগিতার মধ্যেই ঢুকে পড়তে থাকে। তার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। বাস্তবতাটা আসলে এমনই। মিরপুর পাইকপাড়া ছাপাখানা মোড়, সৃজন স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, অর্থাৎ যেখানে স্কুল সেখানেই কোচিং সেন্টার। ব্যবসাটাকে খুবই পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, বেরোনোর সুযোগ নেই। একজন দ্বিতীয় শ্রেণীতে পড়া শিক্ষার্থীর বয়স আর কতই বা হতে পারে, কিন্তু সেও এই কোচিংয়ের ছকে। কেউ করুক না করুক, কোচিংয়ের টাকা বেতনের সাথেই নিয়ে রাখা হয়। কি করতেছো এখন এখানে? কোচিং করতেছি। কোচিং করে কি করবা? 1 এর বাচ্চাদের কি কোচিং করতে হয়? একই এলাকার মর্নিং স্টার স্কুল। এই স্কুলে কোচিং বাধ্যতামূলক, অর্থাৎ এই স্কুলে পড়তে হলে তাকে কোচিং করতেই হবে। এজন্য এক একজন শিক্ষার্থীকে গুনতে হয় 500 থেকে 1,500 টাকা পর্যন্ত। অবাক ব্যাপার হচ্ছে, এখানে এমন অনেক শিশু আছে যাদের কথাবার্তায় স্পষ্ট হয়নি, কিন্তু কোচিংয়ে নিয়মিত। আজকে কি শিখছো তুমি? আজকে অং শিখছি। 1 শিখছো? তোমার নাম কি? দিবস কোন স্কুলে পড়ো? পেটে পে। মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের 3টি শাখার শিক্ষার্থীরা এখনও শিক্ষকদের কাছে জিম্মি। স্কুলের আশেপাশে প্রায় প্রতিটি ফ্ল্যাট বাড়িতে মণিপুর স্কুলের শিক্ষকেরা গড়ে তুলেছেন এক একটি কোচিং সেন্টার। ইংরেজি শিক্ষক সাইফুল্লাহ, গণিতের শিক্ষক জুবায়ের, রসায়নের শিক্ষক তুহিন এবং হিসাব বিজ্ঞানের শিক্ষক মাইনুদ্দিন পড়ান প্রায় 500 শিক্ষার্থী। এরা সবাই মণিপুর স্কুলের। বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অবিরাম চলে পড়াশোনা। বিনিময়ে প্রত্যেক ছাত্রের কাছ থেকে নেন 1,000 টাকা। মজার ব্যাপার হলো, এই যে বাড়িটি দেখছেন, এর 6টি ফ্ল্যাটের মালিক মণিপুর স্কুলের 6 জন শিক্ষক, আর এদের অর্থের উৎস এই কোচিং বাণিজ্য। ঘটনাস্থলে তালাশ টিম। উপস্থিতি টের পেয়ে সাবধান হয়ে যান শিক্ষক ছাত্র সবাই। বাড়ির গেটে তালা লাগিয়ে দেয় দারোয়ান। আমি একটু ছাত্রদের সাথে একটু কথা বলবো। এখন অনুমতি ছাড়া তো ভাই আমি দিতে পারি।
আগের পদ্ধতি বাতিল করে শুরু হয়েছে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি। আর এই সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীকে বেশি করে মাথা খাটাতে হয়, তাদের সৃজনশীলতা বাড়ে। কিন্তু সেই মাথা খাটাচ্ছে কজন বা মাথা খাটানোর সুযোগটা কোথায়? কারণ ক্লাস থেকে বেরিয়েই তো আবার কোচিং সেন্টার অথবা শিক্ষকের বাসা। শিক্ষক মাথা খাটাচ্ছেন, আপনি টাকা দিচ্ছেন। যাচ্ছি 4 মিনিটের বিরতিতে। প্রতিযোগিতা সীমাহীন। অভিভাবকরা যুগের সাথে তাল মিলিয়ে অর্থ অথবা প্রতিষ্ঠার পেছনে ছুটছেন, আর তাদের সন্তানেরা সেই অর্থ ব্যবহার করে মাথা কম খাটিয়ে সার্টিফিকেট সর্বস্ব উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে যাদের আর্থিক সামর্থ্য সীমিত তারা কিভাবে এগোবে বা আদৌ এগোতে পারবে কিনা সে প্রশ্ন দীর্ঘদিন মাথার মধ্যে উত্তরবিহীনই রেখে দেওয়া সম্ভব। দ্বাদশ শ্রেণীর ছাত্রী মেধা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে। স্কুল বাসা ছাড়াও পড়ার আরও একটি জায়গা আছে মেধার। 5 বিষয়ে কোচিং করে 5 শিক্ষকের কাছে। মেধার মা সামিয়া নাজ চিকিৎসক, পড়েছেন মেয়ের স্কুল মতিঝিল আইডিয়ালেই। স্কুল এক হলেও মাকে তখন কোনো কোচিং করতে হয়নি, আর এখন মেয়েকে প্রতিদিন ছুটতে হয় 5 জন শিক্ষকের কাছে। মেধার নানি সৈয়দা নাজমুত সময়া হোসেন, বয়স 60। তার আমলে প্রাইভেট কিংবা কোচিং বলে কোনো শব্দই তার জানা ছিল না। এমনি কোনো পার্টিকুলার যে পয়সার বিনিময়ে পড়া এরকম ছিল না, জানতামও না। আমরা লেখাপড়া যা কিছু শেখার কিন্তু আমরা স্কুলেই শিখতাম। এখন জিনিসটা হচ্ছে কি, যেমন টিচার কেন্দ্রিক মানে কোচিং কেন্দ্রিক হয়ে গেছে ব্যাপারটা। কোচিং যে জিনিসটা এটা সম্পূর্ণ সিস্টেমের কারণে হচ্ছে। 5 জন শিক্ষকের কাছে কোচিং করা মেধা নামের মেধাবী মেয়েটি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ে তা গত এসএসসি পরীক্ষার ফলাফলে ছিল সারা দেশের মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। সেই অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানেই গত কিছুদিন আগে ঘটে গেল ফলাফল বিপর্যয়। মতিঝিল আইডিয়াল স্কুলের 10ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষায় বাণিজ্য বিভাগে এবার 70 জনের মধ্যে পাশ করেছে মাত্র 2 জন। বিজ্ঞান বিভাগের একটি শাখায় 60 জনের মধ্যে পাশ করে মাত্র 20 জন। যারা ফেল করেছে তাদের নম্বর পাওয়ার পরিমাণ শোচনীয়। কিন্তু অবাক ব্যাপার হলো বাণিজ্য বিভাগের ওই 70 জনের বেশিরভাগই জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল। এবার তালাশ টিমের হাতে ওই পরীক্ষার বিজ্ঞান বিভাগের একটা খাতা এলো, যেখানে একজন ছাত্র 40-এর মধ্যে মাত্র 9 পেয়েছে। স্যারের কাছে যদি না পড়ে তাহলে কম নাম্বার দিবে, কাটবে। আবার স্যার যেভাবে পড়াবে ওভাবে যদি না লেখে তাহলে তাও কেটে দিবে। কোচিং বাণিজ্য বন্ধে প্রশাসনের গঠিত কমিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সভা শুরু করেছে। সেই সভায় একজন শিক্ষক লজ্জিত হয়ে বলেছেন, শিক্ষকদের মধ্যেও এখন অর্থ উপার্জন আর বড়লোক হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের তিনি সিদ্ধেশ্বরী, শাহজাহানপুর ও বনশ্রী এই 3 জায়গায় পড়ান প্রায় 800 শিক্ষার্থী। তারও মাসে আয় প্রায় 8 লাখ টাকা। তারও নামে বেনামে ফ্ল্যাট ও জমি রয়েছে। কম বেশি সবাই পড়ায়, কেউ একটু বেশি পড়ায়, কেউ একটু কম পড়ায়, কিন্তু কে কতজন পড়ায় সেটা আমি বলতে পারবো না। আমাদের লোক পাঠিয়ে আমরা এই সপ্তাহের খবর হইলো 40 জন 50 জন নিয়ে পড়াচ্ছে একটা ক্লাস, এবং তা নিজের স্কুলে সে শিখাইয়া দিচ্ছে তার ছাত্রকে, তোমরা আসলে বলবা যে আমি এক্স স্কুলে পড়ি, ওই স্কুলের টিচার না। কোচিং বাণিজ্য বন্ধে সরকারের একার সক্রিয়তা কতটুকু কাজে আসবে তা নিয়ে সংশয় থাকতে পারে।
কারণ ভালো ফলাফলের জন্য কোচিংয়ের উপর নির্ভরশীলতার শিকড় খানিকটা গভীরে গেছে। তালাশে এই বিষয়টিকে বেছে নেয় অনেক শিক্ষক, এমনকি অনেক অভিভাবকও হয়তো ভালো চোখে দেখবেন না। কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা যাই হোক, সিদ্ধেশ্বরীর এই বাড়িতে সাইনবোর্ড ব্যবহার করেই পড়িয়ে যাচ্ছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বাংলা শিক্ষক আব্দুর রশিদ। তার এই ব্যাচে সবাই অন্য স্কুলের শিক্ষার্থী, কিন্তু নীতিমালায় আছে অন্য স্কুলের শিক্ষার্থী হলেও সেখানে 10 জনের বেশি হবে না। কিন্তু তিনি কোনো নিয়ম নীতি মেনে চলেন না। রেজাল্ট ভালো হবে না তো স্কুল তো পড়া হয় না। শিক্ষামন্ত্রী উনি সব কিছু পারে, কিন্তু শিক্ষার পরিবেশ ঠিক করে না কেন? তো শিক্ষকদের উপর এই যে টর্চার শুরু করছে, এটা সরকার মোটেও ভালো করে নাই। আমি বেতন পাই কত? 19,000 টাকা বেতন পাই। আমার বাড়ি ভাড়া কত? এই এলাকায় আপনি 20,000 টাকা নিচে কোন বাড়ি ভাড়া পাবেন? তা আমি যদি 20,000 টাকা বাড়ি ভাড়া দিই, বেতন পাই 19,000 টাকা, রাস্তায় কি ভিক্ষা করবো না কলা বিক্রি করব? আমি তো শিক্ষামন্ত্রীর বাসার সামনে যা ইয়ে বিক্রি করব, মাছ বিক্রি করব, তরকারি বিক্রি করবো। আমাদের কমপক্ষে 50,000 টাকা বেতন দেওয়া উচিত। শিক্ষকতা করি বাড়ি গাড়ি স্বপ্ন দেখে, এটা প্রকৃত শিক্ষকের শিক্ষক সুলভ আচরণ নয়। শাহজাহানপুরের এই বাসায় মতিঝিল আইডিয়াল স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক নুরুল আমিন কোচিং করান, কিন্তু তালাশ টিমের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। দৃশ্যপটে পাওয়া যায় তার এক সহকারীকে। আমার অবশ্যই যোগ্যতা আছে, যোগ্যতা না থাকলে তো এই পোলাপান আসতো না, আমার কাছে আসতো না। মানে এটা ঠিক আছে, যোগ্যতা আছে, আমার কাছে কিছু শিখতে পারে বলেই তো তারা আসে। কিন্তু স্কুলের শিক্ষক না হয়েও এত সুনাম তিনি অর্জন করলেন কিভাবে, আর ছাত্রীরাই বা তাকে চেনেন কিভাবে? এই স্যার এখানে পড়া, সেই ওনার থেকে আর কি চিনি, ওনার আত্মীয় হয়, এর জন্য। রিয়াল আইডিয়াল স্কুল, এই স্কুল দিয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুলের 3 শিক্ষক মিলে। এক স্কুলে চাকরি করে অন্য স্কুল দেয়া যায় কিনা সেটা আইন বলে দেবে। এই দৃশ্য দেখে মনে হতে পারে এখানে আইডিয়াল স্কুলের কোনো ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু এটা স্কুলের নাম। এটা সুভাষ পোদ্দারের কোচিং সেন্টার, যেখানে তিনি প্রায় 1000 ছাত্রছাত্রীকে পড়ান। ক্যামেরা দেখে তার পড়ানো বন্ধ হয়ে গেল। কথা না বলেই তিনি চলে গেলেন তার স্কুল রিয়াল আইডিয়াল স্কুলে। শাহজাহানপুরের এই বাড়িটি দেখুন। তবে এটা আদলে বাড়ি হলেও এর প্রতিটি রুম ব্যবহার হচ্ছে কোচিং সেন্টার হিসেবে। আর এখানে পড়ান ইংরেজি শিক্ষক নিজাম কামাল। এবার দেখুন, দৃশ্যপটে যখন ক্যামেরা হাজির হলো তখন নিজাম কামাল ভুল পথ দেখিয়ে পালিয়ে গেলেন। এক এক করে বেরিয়ে গেলেন সব ছাত্র, বেরিয়ে গেলেন অভিভাবকরা, আর নিজাম কামালের তখন এমন অবস্থা। এই নিজাম কামাল ছাত্রদের কি শেখালেন শোনা যাক ছাত্রদের কাছ থেকেই। ভালো মানে দেয়, ভালো মানে কমন পড়ে, হ্যাঁ কমন পড়ে, প্রায় কমন। এই কোশ্চেন দেয়, প্রশ্ন করে কি পরে নিজাম কামাল ও তার সহযোগীরা তালাশ টিমের উপর আক্রমণ চালানোর জন্য উস্কে দিলেন কথিত অভিভাবকদের। এই কোচিং বাণিজ্য রমরমা হওয়ার পেছনে শিক্ষকদের একটা বড় অংশের সাথে সাথে অভিভাবকদেরকেও দায়ী করেন অনেকেই। কেউ বলেন সচ্ছলভাবে চলতে না পারার কারণেই শিক্ষকরা এমন পথ বেছে নিয়েছেন। এসব বিতর্ক সমাধানের কোনো পথ দেখালেই ভালো। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। দেখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।